আসসালামু আলাইকুম। আই গ্যাস ইউনাইটেড সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফফাতারা সুরভি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। ইতিমধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ ভবনকে ঘিরে গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন জানিয়েছেন, ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল সন্ধ্যায় 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, যাতে সরাসরি ভোট দেবেন সংসদ সদস্যরা। সরকার দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে নির্বাচন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এই বিষয়ে আরও জানতে যাচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায় সিনিয়র করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছে। ইফতেখার, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তুতি সেটি বেশ গত কয়েকদিন আগে থেকে শুরু হয়েছিল এবং সেটি সম্পন্ন হয়েছে, এবং আজকেই আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকার দল এবং বিরোধী দলের যে দুজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে, এবং এই নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় 35 থেকে 36 বছর পর। এর আগে 91 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীদেরকে মনোনীত করে এসেছেন। তবে এবার সেই রীতি ভেঙে, মাঝামাঝি যে রীতিটি গড়ে উঠেছিল সেই রীতিটি ভেঙে আজকে নির্বাচন হতে যাচ্ছে, এবং সরকার দলের যে ভোট সেটি সরাসরি সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সহ 247টি, এবং বাকি যে ভোট রয়েছে সেগুলো রয়েছে বিরোধী পক্ষের বা জামাত জোটের। সর্বমোট 349 জন সংসদ সদস্য আজকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোট দেবেন, এবং ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটি মূলত সংসদ ভবনে উপস্থিত হয়েই তারা মূলত একটি মুড়ি থেকে সংগ্রহ করবেন তাদের ব্যালট, এবং ব্যালটে 2 জন প্রার্থীর নাম থাকবেন যথারীতি বিএনপি জোট থেকে মনোনীত বা বিএনপি থেকে মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত জোট থেকে মনোনীত কর্নেল অলি আহমদের নাম থাকবে, এবং নামের পাশে সই করলেই সেই ভোট প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং যে নিরাপত্তা ব্যবস্থা আমরা যেটি দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ র্যাব এবং আরও অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদের সদস্যরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তাদের অবস্থান নিচ্ছেন। তো এই ছিল সর্বশেষ। এতক্ষণ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর। কক্সবাজারের মহেশখালীতে মার্কিন কোম্পানি এক্সিলারেট পরিচালিত টার্মিনালে এলএনজি শেষ হয়ে যাওয়ায় বুধবার দুপুর থেকে জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ। টার্মিনালটি কার্যক্রম শুরুর কয়েকদিনের মধ্যেই আবারও বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে আরেক দফার সংকট তৈরি হলো। পেট্রোবাংলার দেওয়া তথ্যে জানা গেছে, মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নতুন কার্গো না আসা পর্যন্ত সামিটের টার্মিনাল থেকেই আমদানি করা এলএনজি সরবরাহের উপর নির্ভর করতে হবে। এর ফলে সারা দেশে গ্যাস সংকট বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহের তীব্র গ্যাস সংকটের তুলনায় সরবরাহ পরিস্থিতি কিছুটা উন্নতি হলে আবারও এই বিপর্যয় ঘটল। স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে পেরোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে ভোর 6টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে 12 ঘন্টার জন্য পেরোলে মুক্তি দেওয়া হয় তাকে। ভোরে পুলিশের নিরাপত্তায় প্রিজন ভ্যানে জেল থেকে বের হন তিনি। রওনা হন রাজধানী ঢাকার কলাবাগানের বাসার উদ্দেশ্যে। সন্ধ্যা 6টা পর্যন্ত মুক্ত থাকবেন তিনি, তবে তার সাথে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলশান আজাদ মসজিদে জানাজা ও বনানী কবরস্থানে দাফনের কথা রয়েছে দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে। এর আগে বুধবার দুপুরে মায়ের সাথে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলি। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনে 4 দিনের জন্য পেরোলে মুক্তির আবেদন করলে 12 ঘন্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়। 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর 19 আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। দীর্ঘদিন ধরে তিনি মুন্সিগঞ্জ কারাগারে রয়েছেন। রাজধানীর গুলশানে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক ও অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে 54 জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে গুলশান থানা এলাকার
হট স্টোন স্পা ও ওয়ান সেলুন নামে 2টি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন বয়সের মোট 54 জনকে আটক করা হয়, যার মধ্যে 29 জন নারী এবং 24 জন পুরুষ রয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে কোনো ধরনের অবৈধ বা অনৈতিক কর্মকাণ্ড চলতে দেয়া হবে না জানিয়ে পুলিশ বলেছে, অপরাধ নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বিনা খরচে 216 জন বেকার তরুণকে পাঠানো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। দেয়া হয়েছে হাতে কলমে প্রশিক্ষণ। বৈদেশিক মুদ্রা অর্জনে দক্ষ জনশক্তি পাঠাতে এমন উদ্যোগ নিয়েছেন শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। প্রথম ধাপে 53 জনের হাতে ভিসা ও টিকিট তুলে দেওয়া হয়। বাকিদের পর্যায়ক্রমে পাঠানো হবে UAE-তে। বিস্তারিত ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে। বেকার তরুণদের চোখে মুখে হতাশার ছায়া। পড়াশোনা শেষ করে চাকরি খুঁজে বেড়াচ্ছেন, আবার কেউ বা অসহায় কর্মহীন। বিনামূল্যে তোমাদের এই যে একটি অপরচুনিটি ক্রিয়েট হয়েছে, এমন যুবকদের পাশে এসে দাঁড়ালেন স্থানীয় সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ। নিজ নির্বাচনী এলাকা সখীপুর নড়িয়ার 216টি ওয়ার্ড থেকে 216 জন তরুণদের বাছাই করা হয়। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মধ্য থেকে বুধবার প্রথম ধাপে 53 জন গেলেন দুবাই। এর আগে আনুষ্ঠানিকভাবে রাজধানীর সাতারকুলে মতবিনিময় সভার আয়োজন করে মেটকো এন্টারপ্রাইজ। এ সময় বিনে খরচে বিদেশগামী তরুণরা তুলে ধরেন নিজেদের অনুভূতি। লেখাপড়া শেষ করে বেকারত্ব নিয়ে ঘুরছিলাম, তখন আমাদের নিজেদের কাছে মনে হয়েছিল আমরা কেন বাংলাদেশে জন্মগ্রহণ করলাম। কিন্তু আমাদের নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ যখন এরকম একটি উদ্যোগ নিয়েছেন, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আমরা খুবই গর্বিত, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। সমাজের বিত্তশালীদের বেকার যুবকদের কর্মসংস্থানে পাশে দাঁড়ানোর আহ্বান জানায় উপজেলা প্রশাসন। তাদেরকে ট্রেন আপ করে বিদেশেও পাঠানো হচ্ছে। এইটা আমি মনে করি একটা মাইল ফলক হয়ে থাকবে যে একজন পলিটিশিয়ান নিজ খরচে এইভাবে দক্ষ জনশক্তি তৈরি করে তাদেরকে বিদেশে প্রেরণ করছেন। এটা কিন্তু সরকারি সুবিধা সম্বলিত না। দুবাই যাওয়া প্রত্যেক শ্রমিককে বিদেশের মাটিতে অ্যাম্বাসেডরের ভূমিকা রাখার আহ্বান জানান শফিকুর রহমান কিরণ। বাংলাদেশ সরকারের তারেক রহমানের যে স্বপ্ন আগামী 5 বছরে 1 কোটি লোক পাঠাবে, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আমরা ইনশাআল্লাহ। এরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠিয়ে দেশকে উপরে উঠাবে, হুন্ডির মাধ্যমে এরা টাকা পাঠাবে না। আমি যেমন দেশদরদি, দেশকে ভালোবাসি বলে এদেরকে পাঠাচ্ছি, এরাও এদের দেশকে ভালোবাসবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যে দিক দিয়ে কাজ করলে দেশের সুনাম বয়ে আসবে, যেখানে কাজ করলে দেশের বদনাম হবে, মাথা নিচু হবে, সেই কাজ এরা করতে পারেন আমি বিশ্বাস করি। হুন্ডি নয়, ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠাতে সবাইকে তাগিদ দেন অনুষ্ঠান আয়োজকরা। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা। সকালের খবর এই পর্যন্তই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।